Sorry, wrong movie. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং অ্যানিমে। তো বেশ অনেক দিন পর, 3 মাস পর ভিডিও বেরোচ্ছে আমাদের চ্যানেলে। সো আমরা আজকে আবার আমাদের পুরনো সেগমেন্টে ফিরে যাব, যেখানে আমরা কোনো একটা পার্টিকুলার অ্যানিমে নিয়ে ডিসকাস করতাম। আজকে আমরা যে অ্যানিমে মুভি নিয়ে কথা বলবো, it has created history. Not only it is considered to be one of the greatest anime movies of all time, but also it is a landmark when it comes to Japanese animation. তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছেন, ইয়েস, আজকে আমরা কথা বলবো আকিরা নিয়ে। Written and directed by Katsuhiro Otomo, Akira was released in Japan on 16 July 1988. Same year, even Studio Ghibli দুটো খুবই পপুলার ছবি মাই নেবার টোটোরো অ্যান্ড গ্রেভ অফ ফায়ারফ্লাইজ মুক্তি পেয়েছিল। More than a movie, Akira is considered to be a revolution for the whole anime industry. কারণ যে পিরিয়ডে এই সিনেমাটা রিলিজ করেছিল, দ্য লেট 80s, সেই সময় অ্যানিমের মার্কেটটা জাস্ট বুম করা স্টার্ট করেছে ওয়ার্ল্ড ওয়াইড। Anime as a medium, it did have an existence since the beginning of 20th century. But before 1980s, anime globally সেই ক্রেজটা একদমই ছিল না। But later, 80s, 90s and also early 2000s, এই পিরিয়ডটাকে বলা হতো দ্য গোল্ডেন এজ অফ অ্যানিমে। কারণ এই পার্টিকুলার পিরিয়ডে যত অ্যানিমে সিরিজ বা মুভিজ বেরিয়েছিল, most of them created a huge impact in the modern pop culture, be it shonen blockbusters like Dragon Ball or animes with experimental themes like Neon Genesis Evangelion. And this whole change in the field of anime came in the year 1988 with the release of Akira. এই বছর 35 years কমপ্লিট করলো এই মুভিটা। যেদিন এক্স্যাক্ট 35 ইয়ার্স হয়েছিল, সেদিন এই ভিডিওটা বানাতে পারিনি, সরি ফর দ্যাট। আমি অ্যাকচুয়ালি একদিন মুভিটা চালিয়ে দেখছিলাম আবার। তো যাই হোক, এই ভিডিওতে আমরা মেনলি ডিসকাস করব হোয়াট মেক্স আকিরা সাচ অ্যান আইকনিক মুভি ইন দ্য ফিল্ড অফ অ্যানিমেশন। এই ছবির কী কী এমন অ্যাসপেক্ট আছে যেটার জন্যে ইট হ্যাজ গেন আ কাল্ট স্টেটাস ওভার দ্য ইয়ার্স। এটাও ডিসকাস করা হবে যে এই সিনেমাটা এখনকার অ্যানিমে ফ্যান্সদের সাথে কতটা কানেক্ট করে। মোট কথা, আজকে খুবই ডিটেলে কথা বলবো, সেই কারণে ভিডিওটা একটু বড় হতে পারে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল আইকন ফর আপডেটস রিগার্ডিং নিউ ভিডিওস। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সো যেই অ্যাসপেক্টগুলোর জন্যে আকিরা এত ভালোভাবে ওয়ার্ক করেছে, তার মধ্যে প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য ডার্ক অ্যান্ড কমপ্লেক্স ন্যারেটিভ অফ দ্য মুভি along with the themes explored. তো আমরা যারা অ্যানিমে ফ্যান্স, আমাদের খুব ভালো করেই জানা আছে যে অ্যানিমে জিনিসটা কি, অ্যান্ড when it comes to স্টোরি টেলিং, অ্যানিমে কোন এক্সটেন্ড অবধি এক্সপ্লোর করার পোটেনশিয়াল আছে। বাট ইন দি 1970s and also at the beginning of 80s, the scenario was quite different. সেই সময় পুরো ওয়ার্ল্ড ওয়াইডে একটা হিউজ চাঙ্ক অফ অডিয়েন্সের কাছে অ্যানিমে ওয়াজ কমপ্লিটলি আননোন। অ্যানিমে নিয়ে তখনও সেম ধারণাটাই ছিল যেটা এখন ইন্ডিয়াতে প্রায় অনেকেরই আছে, যে অ্যানিমে হচ্ছে খালি বাচ্চাদের জন্য এবং অ্যানিমেটেড জিনিস প্রাপ্তবয়স্করা দেখতে পারবে না সেরকমভাবে। এবং সেই জন্যে লোকেদের কোনো আইডিয়াই ছিল না যে অ্যানিমেতে কীরকম জনরা নিয়ে কাজ হয় বা কত রকমের থিম ইউজ করা যেতে পারে। তাই জন্যে 80s শেষের দিকে একদিকে যখন ডিজনি লিটল মারমেডের মতন ছবি রিলিজ করছে, অন্যদিকে আসছে হচ্ছে আকিরার মতন সিনেমা, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভায়োলেন্স, গোর, উইচ মেনি উড ফাইন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সেই সময় দাঁড়িয়ে কেউ কল্পনাও করতে পারেনি যে একটা অ্যানিমেটেড মিডিয়ামের মধ্যে এরকম ম্যাচিওর্ড অ্যাডাল্ট থিমস এক্সপ্লোর করা হবে। এবং আকিরার যেহেতু বাজেট বিশাল হাই, এই সিনেমার ডিস্ট্রিবিউশনও বেশ ভালো রকম হয়েছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু 7টা প্রোডাকশন স্টুডিও কাজ করেছিল এর প্রমোশনের জন্য। মুভিটা পরে যখন ইউনাইটেড স্টেটসে থিয়েট্রিক্যাল রিলিজ পেল, অডিয়েন্স ফাউন্ড সামথিং নিউ,
সামথিং ভেরি ডিফারেন্ট ইন দ্য ফিল্ড অফ অ্যানিমেশন, এবং সেটার জন্যই আস্তে আস্তে লোকেদের মনেও ইন্টারেস্ট বাড়তে শুরু করলো আকিরার মতন কাজে। Akira was based on the manga series of same name, which was again written by director Katsuhiro Otomo himself. Young Magazine বলে কোদানশার একটা মাঙ্গা ম্যাগাজিনে আকিরার মাঙ্গাটা সিরিয়ালাইজ হওয়া স্টার্ট হয়েছিল in the year 1982, and the serialization ended in 1990, 2 years after the release of the anime movie. তো মাঙ্গা চলাকালীন তৈরি হয়েছিল এই সিনেমা, এবং বলা হয় মাঙ্গার সাথে অ্যানিমেটার অনেকটাই পার্থক্য আছে। আমার যদিও মাঙ্গাটা পড়া নেই, তাই ওটা নিয়ে এই ভিডিওতে বেশি কিছু বলবো না। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে মাঙ্গাতে নাকি আরও বেশি ইনডেপথ এক্সপ্লেন করেছে কিছু ক্যারেক্টার্স এবং তাদের মোটিভগুলো। বাট যাই হোক, আমি মাঙ্গার আর অ্যানিমের মধ্যে কোনো কম্প্যারিজন করবো না এখানে, মেনলি অ্যানিমেটার ব্যাপারেই কথা বলা হবে। দ্য স্টোরি অফ আকিরা ইজ সেট অন আ ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড। ছবির স্টার্টিংয়েই আমরা দেখতে পাই কিভাবে একটা বিশাল বড় এক্সপ্লোশন পুরো টোকিও সিটিটাকেই ধ্বংস করে দেয়, এবং মুভির পরের শটেই লেখা থাকে 31 ইয়ার্স আফটার ওয়ার্ল্ড ওয়ার 3। মানে এমন একটা এক্সপ্লোশন যেটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারেরও সৃষ্টি করে দিয়েছিল ওদের টাইম লাইনে। অ্যাজ ইউজুয়াল 31 বছর পর আমরা দেখতে পাই টোকিও কিভাবে নিও টোকিওতে পরিণত হয়েছে। শহরের ইনফ্রাস্ট্রাকচার বেটার হওয়া সত্ত্বেও শহরের ভেতরে চলছিল খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন। রাস্তার মধ্যে ওপেনলি খুন খারাপা, ইয়াংস্টার্স ফ্রম দ্য সিটি ফাইটিং অন মোটর বাইকস, তার সাথে চলছে রায়াটস, টেররিজম এবং একটা সোশ্যাল আনরেস্ট অ্যামং দি পিপল অফ নিও টোকিও। এবং এইগুলোর মাঝখানেই আমাদের সাথে পরিচয় হয় এই ছবির দুই মেন ক্যারেক্টার, কানেডা এবং তেৎসুয়োর সাথে। ছবির ফোকাসটা পড়ে তেৎসুয়োর ওপর, যার পুরো লাইফটাই বদলে যায় আফটার হিজ এনকাউন্টার উইথ অ্যান এসকেপড গভর্নমেন্ট সাবজেক্ট হু হ্যাজ সাইকিক অ্যান্ড টেলিকাইনেটিক অ্যাবিলিটিস। এই এনকাউন্টারটার পর we see how Tetsuo also started developing the same kind of powers, এবং মুভির শেষ পর্যন্ত সে এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে তেৎসুয়োর তুলনা করা হয় এই ছবির টিটিউলার ক্যারেক্টার আকিরার সাথে। এ হচ্ছে সেই আকিরা যার এরম সাংঘাতিক শক্তিগুলোর জন্যেই এই ছবির শুরুর দিকে বিশাল বড় এক্সপ্লোশনটা হয়েছিল। এবং বাকি ছবিতে আমরা দেখতে পাই তেৎসুয়োর ট্রান্সফরমেশন অ্যান্ড হিজ কোয়েস্ট টু ফাইন্ড আকিরা, followed by a string of chaotic events surrounding Neo Tokyo, and it is up to Tetsuo's best friend Kaneda to stop him. পরিচালক ওটোমোকে সত্যি এখানে ক্রেডিট দেওয়া উচিত, যেভাবে উনি একটা ডার্ক এবং কারাপ্ট পলিটিক্যাল ব্যাকড্রপের মধ্যে একটা সাইফাই অ্যাকশন থ্রিলারকে ব্লেন্ড ইন করেছেন, যার মধ্যে মানুষের ভেতরের কনফ্লিক্ট এবং তার সাথে দুজন বন্ধুদের মধ্যে ক্ল্যাশটাও দেখতে পাই। Akira had some deeply rooted references of real life incidents as well. For example, the very first shot of the movie, যেখানে একটা এক্সপ্লোশন পুরো শহরটাকে ধ্বংস করে দেয়, was a direct interpretation of the 1945 nuclear bombings of Hiroshima and Nagasaki. এবং এরকম একটা ক্যাটাস্ট্রফিক ইভেন্টের পর জাপানের লোকেদের ওপর যেই ভয়, যেই ট্রমা বা যে নিউক্লিয়ার প্যানিকটা তৈরি হয়েছিল, সেই মেন্টাল ট্রমাটাকেই একরকমভাবে এই মুভিতে তুলে ধরা হয়েছে থ্রু দি সিটি অফ নিও টোকিও অ্যান্ড ইটস পিপল। এবার পরের অ্যাসপেক্ট যেটা নিয়ে প্রশংসা করতেই হবে সেটা হচ্ছে এর ইউনিক আর্ট স্টাইল এবং অ্যানিমেশন। তো অ্যানিমেশনের দিক দিয়ে দিস মুভি ওয়াজ আ কমপ্লিট মাইলস্টোন। এই ছবিটার অ্যানিমেশন জিনিসটাকেই একটা অন্য লেভেলে চলে নিয়ে গেছে। একটা নর্মাল মুভিতে যতগুলো শর্টস বা সিঙ্গল ফ্রেমস ইউজ করা হয়, আকিরা তার ডাবল ট্রিপলে চলে গেছিল। যা লেভেলের খরচা হয়েছিল এই সিনেমাটা বানাতে, সেটা এই ছবির প্রত্যেকটা ফ্রেম দেখলেই বোঝা যাবে। এবং এক একটা ফ্রেমে আপনি জাস্ট ছোটো ছোটো ডিটেলসগুলো লক্ষ্য করবেন, মানে এটাকেই বলে হচ্ছে ডিটেলিং। 7টা প্রোডাকশন কোম্পানি ইনভেস্ট করেছিল এই মুভিটার ওপর, মেকিং আকিরা দি মোস্ট এক্সপেন্সিভ অ্যানিমে মুভি অফ দ্যাট টাইম। মানে প্রোডাকশন বাজেট আর ছবি ডিস্ট্রিবিউশন সব কিছু নিয়েই যদি ক্যালকুলেট করে দেখি, তো জাপানিজ কারেন্সি অনুযায়ী 1 বিলিয়ন ইয়েন খরচা হয়েছিল মুভিটার পেছনে, which was a record for any Japanese movie at that time. আমার এই ছবির
কালার স্কিমটাও সেরা লাগে বস। একটা সাইবার পাঙ্ক থিম ছবি হওয়ার কারণে যে কালার স্কিমটা ইউজ করেছে, স্পেশালি রাত্রেবেলায় দেখবেন শহরটা দেখানোর জন্যে নিয়ন লাইটের এফেক্ট, এবং আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, বাট দিস মুভি অ্যাকচুয়ালি ইউজড মোর দেন 300 ডিফারেন্ট কালার্স ডিউরিং ইটস মেকিং। ইয়েস, আর ওইগুলোর মধ্যে 50টা কালার জাস্ট এই ছবিটার জন্যে এক্সক্লুসিভলি বানানো হয়েছিল। এরকম কালার এক্সপেরিমেন্ট করার মেন রিজন ছিল যেহেতু মুভির বেশিরভাগ দৃশ্য রাত্রেবেলায়, এবং রাত্রেবেলার দৃশ্যে কিরম কালার রিকোয়ারমেন্ট লাগে সেটা জেনারেলি ওরম বোঝা যায় না। তো মোট কথা, আকিরা টেকনিক্যাল ডিপার্টমেন্টের দিক থেকে তখন অনেকটাই বেশি আহেড অফ টাইম ছিল, এবং তাই জন্যেই ছবিটার এখন একটা কাল্ট স্ট্যাটাস তৈরি হয়েছে। আমি যদি অ্যানিমেশনের কথা বাদও দিই, এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড মিউজিক, উফ, আমি রিসেন্টলি আবার দেখতে বসেছিলাম, সত্যি বলছি গায়ে কাটা দিচ্ছিল। এই ছবির মিউজিক ডিরেক্টর যেভাবে ট্র্যাডিশনাল জাপানিজ ইনস্ট্রুমেন্টের সাথে মডার্ন ইনস্ট্রুমেন্টগুলো কম্বাইন করে যেই সাউন্ডটা তৈরি করেছিল, সেটা শোনার থেকে বেশি আমরা খুব ভালো ফিল করতে পারি। কিছু সিনসে তো আবার মনে হচ্ছিল হলিউডের সব লেজেন্ডারি মিউজিক ডিরেক্টরস লাইক হ্যান্স জিমারদের ট্র্যাক শুনছি। ফর এক্সাম্পল, এই সিনটা। এবার হলিউডের যখন কথা তুলেই নিলাম, তো এটাও নিশ্চয়ই আপনাদের জানানো দরকার যে কিভাবে এই একটা মুভি গ্লোবাল পপ কালচারে একটা বিশাল ছাপ ছেড়ে দিয়ে গেছে। আকিরার ইনফ্লুয়েন্স আমরা ওয়েস্টার্ন মিডিয়ার প্রচুর কাজে দেখতে পাই। একটা ভালো যদি এক্সাম্পল নিই, স্ট্রেঞ্জার থিংস। এখানে মিলি ববি ব্রাউন যে ক্যারেক্টারটা প্লে করে 11, এবং ওর যে সুপার পাওয়ার্স, তার ডিরেক্ট রেফারেন্সই হচ্ছে টেটসুও এবং বাকি টেস্ট সাবজেক্টস। আমাদের কিং অফ পপ মাইকেল জ্যাকসনের ভিডিওতেও আকিরার একটা ছোট ক্লিপ ছিল। তো বলতে গেলে আকিরা সিনেমার থেকেও বেশি ইট ওয়াজ আ ফেনোমেনা। ইনফ্যাক্ট ছবিটা এতটাই সাকসেসফুল যে এর লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশনের প্ল্যান অনেক বছর ধরেই চলছে। বাট আই ডোন্ট থিঙ্ক দ্য লাইভ অ্যাকশন উইল বি ইন ডেভেলপমেন্ট এনি সুনার। হলিউডের কাজগুলোকেও পুরো টক্কর দিতে পারে সেই লেভেলের ইনফ্লুয়েন্স ছড়িয়েছে এই অ্যানিমে মুভি। বাট আকিরার কি সেই ইনফ্লুয়েন্স এখনও আছে? যেই প্রশ্নটা আমি ভিডিওর শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে আকিরার সাথে এখনকার অডিয়েন্স কানেক্ট করতে পারবে কিনা। এই মুভিটা তো যেরকম পুরোনো যারা অ্যানিমে ফ্যান্স আছে, যারা অনেক দিন ধরেই অ্যানিমে দেখে, তারা তো নিশ্চয়ই অনেকবারই দেখেছে। বাট যারা নতুন করে অ্যানিমে দেখা স্টার্ট করেছে, তাদের কতটা ভালো লাগবে সেটাই প্রশ্ন। কারণ আপনারা সবাই জানেন যে সময়ের সাথে লোকেদের টেস্টও চেঞ্জ হয়েছে। এখন যেই পপুলার সিরিজগুলো নতুন জেনারেশন অফ অ্যানিমে ফ্যান্স দেখতে পছন্দ করে, আকিরা সিমস টু বি সামথিং কোয়াইট ডিফারেন্ট ফ্রম দোজ। হ্যাঁ, তা বলে আমি একদমই বলছি না যে সিনেমাটা খুবই ব্যাকডেটেড, পুরনো ছবি এখন ওয়ার্ক করবে না। ইটস নট লাইক দ্যাট। আই মিন কাম অন, যেই লুক অ্যান্ড ফিল আছে এই ছবিটার, সেটা এখনকার স্ট্যান্ডার্ডের ছবিগুলোকেও চ্যালেঞ্জ করতে পারে। বাট ওভারঅল আকিরা অ্যাজ আ মুভি ইজ ভেরি সাবজেক্টিভ। কিছু জনদের বিশাল ভালো লাগতে পারে, বা কিছু জনদের অতটাও না, বা খুবই সিম্পল ভালোই লাগলো না। অ্যানিমেশনের দিক দিয়ে পাথ ব্রেকিং হওয়া সত্ত্বেও দিস মুভি হ্যাজ ইটস ওন ফ্লজ, যার জন্যে এটাকে পুরোপুরি পারফেক্ট সিনেমা বলা চলে না। ফর এক্সাম্পল, এই ছবিটা নিজের ক্যারেক্টার ডিজাইনের দিকে একটু হলেও ল্যাক করে। অন মাই পার্সোনাল টেক, ক্যারেক্টার্সগুলোর মধ্যে স্ট্রং ইমোশন থাকার সত্ত্বেও কোথাও গিয়ে আমি অ্যাজ অ্যান অডিয়েন্স সেরমভাবে ফিল করতে পারি না ফর দেম, এবং কিছু ক্যারেক্টার্সদের দেখে মনে হলো সেরমভাবে ইউটিলাইজও করা হয়নি। মানে ওদেরকে কাজে লাগালে ছবিটা আরও বেশি ভালো ওয়ার্ক করতো। But overall, despite its flaws, I will still consider Akira to be one of the best movies I have watched as an anime fan. এবং আমার মনে হয় না এই সিনেমার ধারে কাছে কোনো কিছুরই তুলনা করা উচিত। থ্যাঙ্কস টু ওটোমোস আর্টিস্টিক ভিশন, এই সিনেমাটা 35 বছর আগে যা করে দেখিয়েছে, আই হোপ 100 বছর পরেও Akira will still remain a classic. It is one of those significant animes which has helped
in shaping the anime culture globally as of today. অ্যানিমের ইতিহাসে আকিরা will be remembered as the most influential anime of all time. So thank you so much everyone যারা ভিডিওটা লাস্ট অবধি দেখেছো। আই হোপ আকিরার বিষয়ে আমাদের অ্যানালিসিস তোমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্রেস দি লাইক বাটন, শেয়ার ইট উইথ ইয়োর ফেলো অ্যানিমে লাভার্স। কমেন্টসেও জানাবেন যে আকিরা আপনারা দেখেছেন কিনা এবং আপনাদের কি ওপিনিয়ন এই মুভিটার ব্যাপারে। আর আপনারা যদি চান আকিরার মতন আরও এরকম পুরনো অ্যানিমে নিয়ে আমরা কথা বলি, দেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন, সায়োনারা অ্যান্ড স্টে সেফ।